লকডাউন নিয়ে কাটেনি সমন্বয়হীনতা। 2 ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন সংশোধন, শুধু রেড জোনে সাধারণ ছুটি। চরম ধোঁয়াশায় জনগণ, 100তম দিনে মৃত্যু 38 জন। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবেলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। কুয়েতে গ্রেফতার বাংলাদেশের এমপি পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য। বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এবং 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। করোনাকালে বিপাকে নিম্ন আয়ের মানুষ, ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। লকডাউন নিয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা যেমন বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে জনগণের ধোঁয়াশা। গত 2 দিনের জল্পনা কল্পনার কিছুটা অবসান ঘটিয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা হয় রেড ও ইয়েলো জোন থাকবে সাধারণ ছুটির আওতায়। এর 2 ঘন্টা পরেই সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয় ইয়েলো নয়, শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি। এছাড়াও সীমিত পরিসরে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার সময় 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 90,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে 1200 জনের বেশি। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রেড ও ইয়েলো অঞ্চলে বসবাসকারী সরকারি বেসরকারি কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। তবে কোন কোন এলাকা রেড, ইয়েলো বা গ্রিন জোনের আওতায় নেওয়া হচ্ছে কিংবা কোনটিকে লকডাউন করা হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো উল্লেখ নেই নির্দেশনায়। কত তারিখ থেকে কিভাবে লকডাউনটা কার্যকরী করবে সেটাও আমরা জানতে পারিনি। মোহাম্মদপুরি হবে না এলাকা ভিত্তিক, যেমন নুরজান রোড, রাজিয়া সুলতানা রোড, সলিমুল্লাহ রোড আছে, এর কিভাবে দিবে এটা আমরা কনফিউজ। কারণ আমি লকডাউনে আটকে গেলাম, কারণ আমার আসলে কোম্পানি আমার কি করবে, সাধারণ ছুটি পাবো কিনা, এই বিষয়গুলো আসলে আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। খোদ মেয়রই জানেন না কিসের ভিত্তিতে হবে লকডাউন, কবে হবে লকডাউন। সুনির্দিষ্টভাবে এখনো বলতে পারছি না যে কোন এলাকাগুলোতে আমরা রেড জোন হিসেবে চিহ্নিত করব এবং লকডাউন করা হবে। এটিকে বাস্তবায়ন করার জন্য আমরা ওই প্রজ্ঞাপনটাই চাচ্ছি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন রাজধানীর রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজাবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ঢাকা শহর, চট্টগ্রাম শহর বেশ কিছু ওয়ার্ড রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই হিসাবে কাজ আরম্ভ হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা পরিস্থিতির কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 6 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইইডিসিআর বলছে করোনা শনাক্তদের পুরো তথ্য না থাকায় জোন ভিত্তিক লকডাউনের ছক সাজাতে বিপাকে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এজন্য পরীক্ষা কেন্দ্র ও বুথ থেকে সঠিক তথ্য না নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির। যদিও এমন অসঙ্গতি নিয়ে আগে থেকেই অভিযোগ করা হলেও তা আমলে নেয়নি আইইডিসিআর। বিশেষজ্ঞরা বলছেন শুরুতে গলদ থাকায় এখন মাশুল দিতে হচ্ছে, তাই জোন পদ্ধতি পুরোপুরি চালুর আগে ক্ষুদ্র অংশে বিভক্ত আর কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। অনেক রোগীকে আমরা ট্রেস করতে পারতেছি না। কিছু রোগী এখানে নাম্বারে আমরা ফোন করে দেখা যায় যে ওই নাম্বার আর ইউজ হচ্ছে না। 16 এপ্রিল 2020 এক ভিডিও বার্তায় সোহরাওয়ার্দী হাসপাতালের ফিভার ক্লিনিকের প্রধান জানিয়েছিলেন করোনা পরীক্ষা করতে এসে সঠিক ঠিকানা দিচ্ছেন না অনেকেই। এক্ষেত্রে এনআইডি নম্বর বাধ্যতামূলক করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেই কথা শোনেনি কেউ, আর তার মাশুল গুনতে হচ্ছে 1.5 মাস পরে। রোববার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 17টি, দক্ষিণের 27টি ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মোটা দাগে এলাকার নাম নির্দেশ করলেও এলাকা ভিত্তিক অর্থাৎ মিরপুর কত নাম্বার কিংবা উত্তরার কোন কোন সেক্টর তা সুনির্দিষ্ট করতে পারেনি অধিদপ্তর। মিরপুর লেখা আছে কিন্তু এটা মিরপুর 1 না মিরপুর 14, সেটা আমাদের ডিফারেন্সিয়েট করা খুবই প্রয়োজন যদি আমরা একদম স্পেসিফিক জোনটা চিহ্নিত করতে চাই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অধিদপ্তরের নিজস্ব ডেটা আর নিখুঁত তথ্য ছাড়া এই জোন পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক হবে না। অ্যাক্টিভ ডেটার উপর ভিত্তি করে যদি জোনিং করা যেত তাহলে যেরকম সুফল পাওয়া যেত, বর্তমানে ডিজি হেলথের ডাটা নিয়ে যদি আমরা জোনিং করি সেই সুফল পাওয়ার সম্ভাবনা কম। জনসম্পৃক্ততা আনতে হবে, স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্যদেরকেও যুক্ত করতে হবে। রেড জোনের তালিকা প্রকাশ করা হলেও গ্রিন কিংবা ইয়েলো জোনের কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ধোঁয়াশায় চট্টগ্রামও। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর 10টি ওয়ার্ডের 11টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও লকডাউনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। আর এতে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অনেকটাই অন্ধকারে। তবে সমস্যা থেকে উত্তরণে সবগুলো সংস্থার সমন্বয়ের তাগিদ চিকিৎসকদের। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আড়াই মাসে বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে 5235 জন আর মারা গেছে 120 জন। কিন্তু কখন থেকে চিহ্নিত রেড জোনগুলোতে লকডাউন কার্যকর হবে তা কারো জানা নেই। সাধারণ মানুষের যেমন এই নিয়ে কোনো ধারণা নেই, তেমনি কিছু বলতে পারছেন না জনপ্রতিনিধিরাও। যা দেখছি টিভিতে দেখছি যে এনায়েত বাজার ওয়ার্ড রেড জোন আছে, কোথাও থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। প্রতিদিনই প্রকোপ বাড়তেছে, সো লকডাউন করে যদি কিছুটা বেনিফিট পাওয়া যায় সেটা মন্দ কি? 10 নং ওয়ার্ডটি আগামীকাল থেকে লকডাউন হয়ে আসবে এবং অফিস মারফত জানতে পারলাম 20 তারিখের পর হয়তো এই সিদ্ধান্তটি আসতে পারে। ঘোষিত লকডাউনের বিশাল অংশ জুড়ে রয়েছে বিভিন্ন শিল্প এলাকা, বিশেষ করে বন্দর এবং পতেঙ্গা রেড জোন হিসেবে চিহ্নিত 3টি ওয়ার্ডের এলাকায় 2টি ইপিজেডে কর্মরত রয়েছেন 4 লাখের বেশি শ্রমিক। তাই এসব এলাকায় রেড জোন কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। অতীতের মতো যে লকডাউন আমরা পালন করেছি, একই লকডাউন যদি আমরা এই জোনাল লকডাউনও পালন করি তাহলে এই লকডাউন খুব একটা বেশি কার্যকর হবে বলে আমি মনে করি না। তবে এখন পর্যন্ত লিখিত নির্দেশনা না আসলেও লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের কথা বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম শহরে 11টি ওয়ার্ড এলাকা রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে। ইতিমধ্যে একটি এলাকায় লকডাউন করা হয়েছে, বাকিগুলি লকডাউন কখন হবে, কবে হবে এটি এখনো নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। সুনির্দিষ্ট নীতিমালাগুলো সরকার যেগুলি দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেক সংস্থাকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে মঙ্গলবার থেকে 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ড লকডাউন কার্যকর হবে। বাকি 9টি ওয়ার্ড পর্যায়ক্রমে 20 জুন থেকে কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা আক্রান্তের 100তম দিনে এসে শনাক্তের সংখ্যা ছাড়ালো 90,000। গত 3 দিনের ব্যবধানে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 10,000 বেড়েছে। শনাক্তের খাতায় আজও যোগ হয়েছে 3,099 জন, মারা গেছেন আরও 38 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা হানা দেওয়ার 100তম দিনে এসে 90,000 ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। প্রায় 3.5 মাস আগে 3 জন রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে কোভিড-19 অস্তিত্ব মেলে। সোমবার প্রতিদিনের মতো বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সুস্থতার হার বেড়েছে বলে উল্লেখ করা হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন, যা 37.55%। একদিনে মারা গেছেন 38 জন। এর মধ্যে ঢাকায় 18, চট্টগ্রামে 12, সিলেটে 6 জন এবং রংপুর ও বরিশালে 1 জন করে রয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 90,619 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। সমাজের সকল শ্রেণী পেশার মানুষই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তাই প্রিয়জন হারানোর বেদনা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে সবাইকে আহ্বান জানানো হয় বুলেটিনে। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা এগুলো যেন আমরা মেনে চলি। মৃতদের মধ্যে অধিকাংশই 50 ঊর্ধ্ব, তাই ঘরে থাকা বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আজ 15 জুন দেশে করোনা প্রাদুর্ভাবের 100তম দিন। এ পর্যায়ে এসে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 18তম এবং মৃত্যুর দিক দিয়ে 31তম। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টার করোনায়। আমরা শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার বাংলাদেশের সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,038টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন 3,099 জন। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 1,209 জন। গত 3 মাসের সার্বিক চিত্র যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে গত 8 মার্চ প্রথম করোনা রোগী পাওয়া যায় 3 জন। এরপর আমরা দেখছি যে এর 1 মাস পরে 8 এপ্রিল 165 এবং 8 মে 10,000 ছাড়া, এবং এ পর্যায়ে এসে অর্থাৎ আজকের দিনে এসে আমরা যেমনটা দেখছি যে 90,000 ছাড়িয়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, যেমনটা ভাবা হচ্ছিল ধীরে ধীরে করোনার যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুরুতে বলেছি গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন। এর মধ্যে পুরুষ 32, নারী 6, এবং আমরা দেখছি ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মারা গিয়েছেন 18 জন। এরপর কিন্তু চট্টগ্রাম বিভাগ 12 জন, এবং বয়স ভিত্তিক বিভাজনে এসে আমরা যেমনটা দেখছি সব থেকে বেশি মারা গিয়েছেন 61 থেকে 80 বছর বয়সী 20 জন। এরপরে 41 থেকে 50 বছর বয়সী 7 জন। সুতরাং বলা যাচ্ছে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি বেশি। প্রতিদিনকার যে স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন এবং আমরাও যে বিশ্লেষণ করে থাকি, এ থেকে পরিত্রাণ কিন্তু আমরা সবাই চাই। অর্থাৎ আমরা চাই যে এই করোনা প্রাদুর্ভাব একদিন শূন্যের কোঠায় নেমে আসবে, তবে সেক্ষেত্রে সবাইকে কিন্তু মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এই ছিল আজকের বিশ্লেষণ। জনপদের সময় আরও থাকছে। সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন। সিটি কর্পোরেশন এলাকায় 3 দিনের শোক ঘোষণা। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না। একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হার না মানার মনোবল নিয়ে সরকার জনগণের পাশে থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নিরাপত্তা বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। 1986 সালের 15 জুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের আওতায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা প্রণয়ন করা হয় রাষ্ট্রের ভিভিআইপিদের জন্য। সেই থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে আসা বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ পালন করছে প্রতিষ্ঠার 34তম বার্ষিকী। পরিবর্তিত বাস্তবতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনাড়ম্বর আয়োজন সম্পন্ন হয় ভিডিও কনফারেন্সে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর প্রতিনিধি আর গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা। অনুষ্ঠানে সরকার প্রধান বিশেষ এই বাহিনীকে আরও প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণ অর্জন করে দক্ষ হবার আহ্বান জানান। তুমি করে বলছি, কারণ তোমরা তো এখন আমার বলতে গেলে নাতির বয়সী, এখানে আমার ছেলের বয়সী আছো, নাতির বয়সী আছো। কাজী আমি এটুকু বলবো যে তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমি কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। করোনার কাছে হার না মেনে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় সরকার সব কাজ চলমান রেখেছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধান থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, একের পর এক মৃত্যুর ঘটনা দুঃসহ। জীবন মৃত্যু খুব পাশাপাশি। আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচি করতে হয়, এটাই আমাদের জীবন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষায় সরকার প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশবাসীকে বেশি গুরুত্ব দিতে হবে কৃষি খাতে।
বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। গাছ লাগাতেই হবে, আর উপকূলীয় অঞ্চলগুলিতে সবুজ বেষ্টনী আমাদের করা, যেগুলো যে মাটি ধরে রাখে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাদ্যের যে অভাব, আমরা বাংলাদেশে যেন সেই অভাবটা কখনো না হয় সেটা লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার, এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি, দেশের মানুষ যেন খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি ও দুদক। এছাড়াও সিআইডির হাতে বিভিন্ন সময় গ্রেফতার হওয়া মানব পাচারকারীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে তথ্য। প্রমাণ মিললে তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচার আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে সিআইডি। আর আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণ হলে বাতিল হতে পারে সংসদ সদস্য পদ। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ৬ জুন কুয়েতে গ্রেফতার করা হয় লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে। গ্রেফতারের পর ৮ দিনের রিমান্ডে বেরিয়ে আসে নানা তথ্য। ইতিমধ্যে পাপুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন ৭ প্রবাসী বাংলাদেশি, সেখানেও উঠে আসে নানা তথ্য। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কুয়েত সরকার কোনো কিছু না জানালেও বাংলাদেশের বিভিন্ন সংস্থা পাপুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তে নেমেছে, পেয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের সিআইডি এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে মানব পাচারের ব্যাপারে এমপি পাপুলের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। সাবেক আইনমন্ত্রী বলছেন, যে কোনো আদালতে অভিযোগ প্রমাণ হলে বাতিল হবে তার সংসদ সদস্য পদ। বিদেশে গিয়ে অপরাধ যদি করে, তো কাজে ক্রিমিনাল অফেন্সের জন্য যদি wherever he is convicted, তাহলে পরে এদিকে পাপুলের ঘটনা তদন্তে নেমেছে দুদক। ইতিমধ্যে এমপি পাপুল, তার স্ত্রী, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিনের ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এটা কুয়েতের বর্তমানে প্রসিকিউশনের সর্বশেষ কি অবস্থা আমরা সেটা জানি না, তবে আমরা কাগজ পড়ে যেটা জানতে পেরেছি সেখানে আমার মনে হচ্ছে এটা আন্ডার ইনভেস্টিগেশন। শহীদ ইসলাম পাপুল মানব পাচারের সঙ্গে জড়িত বলে এর আগে দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমেদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর মানিকপীরে সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 2 দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সিটি কর্পোরেশন এলাকায় ঘোষণা করা হয়েছে 3 দিনের শোক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেটের মাটিতে জন্ম, সিলেটেই বেড়ে ওঠা, 69 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে আবারও ফিরলেন মাটি মানুষের কাছে। এক নজর দেখতে ভিড় করেন অনেকে। দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নগরীর ছড়ার পারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে মানিকপীর টিলায় সিটি কর্পোরেশনের কবরস্থান প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হয়। মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। তিনি আমাদের সকল আপদ বিপদে ছুটে আসতেন, সন্তানের মতোই দেখতেন। এই জিনিসটা তো আর পাবো না। ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। 1972 সালে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এ পদে বহাল ছিলেন টানা 5 বার। পরবর্তীতে 2002 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন বদরুদ্দিন আহমদ কামরান 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। টানা 8 বছর তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সিলেটবাসী মনে করে তারা তাদের একজন অকৃত্রিম বন্ধুকে, একজন নেতাকে হারালো। 3 দিনের শোক ঘোষণা করেছি, কালো বেশ ধারণ সহ আমরা শোক বই খুলেছি। গত 27 মে বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হন। পরে 5 জুন
নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন বদরুদ্দিন আহমদ কামরানও। নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বগুড়া, কুষ্টিয়া ও নওগাঁয় মিলার পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম। আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় এবং মিলার পর্যায়ে দাম বাড়ানোয় এর প্রভাব পড়েছে চালের পাইকারি ও খুচরা বাজারে। মানভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, আর কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। ধান আমদানি কম, চাল পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া বেশি, এই কারণে কেজি প্রতি 2-3 টাকা সাময়িকভাবে বাড়ছে। রিক্সা ভাই এই যে এখন পর্যন্ত শুধু 20 টাকা ভাড়া মারছে, চালের দাম বেশি, চাল কিনাই পারতেছি না। নওগাঁর বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি মোটা স্বর্ণা 32 থেকে বেড়ে 34 টাকা, গুটি স্বর্ণা 30 টাকা থেকে বেড়ে 32 টাকায়, চিকন জাতের পাইজাম চাল 52 থেকে বেড়ে 55 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। এক সপ্তাহের ব্যবধানে আপনার কাটারি চাল ছিল আপনার 42-43 টাকা কেজি, এখন বেড়ে দাঁড়াচ্ছে 46-47 টাকা কেজি। চলতি মৌসুমে 2 দফায় দাম বাড়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। ঈদের পর থেকে চিকন চাল সহ অন্যান্য চাল কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। মিল মালিকদের দাবি, ধান বেশি দামে কেনায় তাদের চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। তথ্যগত ভুল ত্রুটির কারণে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া 2,500 টাকার আর্থিক সহায়তা পাননি রংপুরের 1 লাখ পরিবার। 40,000কে টাকা দেয়া হলো, তাতে ধরা পড়েছে তুঘলকি কারবার। বিত্তশালী ডেইরি ফার্মের মালিক সহ একই পরিবারের একাধিক মানুষ পেয়েছেন এই সহায়তা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার জন্য নির্বাচিতদের তালিকা ইউপি কার্যালয়ের নোটিশ বোর্ডে না থাকায় দফায় দফায় ঘুরিয়ে অবশেষে তথ্য অধিকার আইনে আবেদনের কথা বললেন চেয়ারম্যান নূর আলম। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে তালিকা ঝুলাতে বাধ্য হন। লিখিত আকারে নির্দেশনা দেওয়া আছে, 9টা ইউনিয়নের প্রত্যেকেই ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এটা টানিয়ে দিবে। তালিকা ধরে 4 ও 7 নম্বর ওয়ার্ড ঘুরে 705 সিরিয়ালের রুস্তম, 722-এর রহিম, 704-এর লিটন, 736-এর বিজয়ের মিলল পাকাবাড়ি, 721-এর সুরুজ বানু ও 745-এর সালেহার সম্পর্ক মা ও মেয়ে। 3 ভাই নজরুল, নুরু ও আমিনুলের সিরিয়াল যথাক্রমে 359, 360 ও 361। এদের সবাই বিত্তশালী। চেয়ারম্যান, মেম্বার আর ত্রাণ কমিটির রেশারেশিতে বঞ্চিত হয়েছেন প্রকৃতরা। এই দ্বন্দ্বগুলো কিসের কারণে? এই কার্ড স্লিপ নিয়ে যে লোকগুলোর নাম আমি এখানে দিছিলাম, এই লোকগুলো আসলে ত্রাণ থেকে কেন বঞ্চিত হলো? জেলা প্রশাসক জানালেন, এখন পর্যন্ত 40,000 নম্বরে টাকা দেয়া হলেও ভুল বা অসম্পন্ন তথ্যের কারণে যাচাই বাছাই চলছে আরও 1 লাখের। প্রথম পর্যায়ে আমরা 40,000 অনুমোদন পাইছি, তারপরে আমাদেরকে আবার বলছে ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাই করে দিতে, তা আমরা আবার পাঠাইছি। এই প্রকল্পের নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হলেও কাজই শুরু করতে পারেনি তদন্ত কমিটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। টানা বর্ষণে ভূমিধসের আতঙ্ক কাটেনি রাঙ্গামাটিবাসীর, কিন্তু এরপরও থেমে নেই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। অপরদিকে অতীতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের দাবি সুশীল সমাজের। প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন প্রশাসন। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য, ছবিতে রিপোর্ট। 3 বছর আগে রাঙ্গামাটিতে টানা বর্ষণে ভূমিধসে 120 জনের প্রাণহানি ঘটে। লণ্ডভণ্ড হয়ে যায় রাঙ্গামাটি শহর সহ উপজেলাগুলো। বন্ধ হয়ে যায় দেশের সাথে সড়ক যোগাযোগ। ব্যাপক ক্ষতি হয় কৃষি জমি ও ঘরবাড়ির, কিন্তু তারপরও রোধ করা যায়নি বসতি স্থাপন। বৃষ্টি হয়, পাহাড় ভাঙে, তো 8 সেকেন্ডের জন্য সরকারের ডিসি হিসাবে বারবার বলতেছে যাওয়ার জন্য, তখন যাইতে পারি। সরকার আমাদেরকে কোনো দিকে নিয়ে যদি ভালো কিছু করে দেয় তাহলে ভালো হয়। এই অবস্থায় গৃহীত সুপারিশমালা বাস্তবায়ন চায় সুশীল সমাজ। আমরা যে দুর্যোগের সম্মুখীন হয়েছিল সেখান থেকে বেরোতে হলে আমাদেরকে বিশেষজ্ঞরা যেভাবে বলেছেন সেভাবে আমাদের ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া দরকার। সবাই মিলে আমার মনে হয় এগুলো কাজ করা উচিত, এদেরকে ওখান থেকে সরানোর ব্যাপারে, এবং যাতে তারা আর ওখানে বাসা না বাঁধে। বাসা বানানোর যে তাদের পরিকল্পনা সেটা
পাস করতে হয় সেখানে একটু কড়াকড়ি, আর তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সামাজিকভাবে এটা অ্যাওয়ারনেস বিল্ডিং করা। প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এতে সন্তুষ্ট জনপ্রতিনিধিও। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছি এবং আমরা জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছি। জেলা প্রশাসনের কাছে শুনলাম তিনি কি উদ্যোগ নিয়েছেন, রেস্কিউতে ধন্যবাদ জানাচ্ছি। তারাও আমাকে জানিয়েছেন, তারাও এখানে বিভিন্ন রকম প্রস্তুতি তারা নিয়েছে। জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় 15,000 পরিবার। সময় সংবাদ, রাঙামাটি। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। লকডাউন নিয়ে কাটেনি সমন্বয়হীনতা, 2 ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন সংশোধন। শুধু রেড জোনে সাধারণ ছুটি, চরম ধোঁয়াশায় জনগণ। 100তম দিনে মৃত্যু 38 জন। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবেলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। কুয়েতে গ্রেফতার বাংলাদেশের এমপি পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য, বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এবং 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। করোনাকালে বিপাকে নিম্ন আয়ের মানুষ, ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।